দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পিনাকি ইলিয়াস সহ সাংবাদিকদের নিয়ে গালমন্দ করায় এই মুহূর্তে কিন্তু হামলার শিকার হয়েছে বিএনপি নেতা মির্জা আব্বাস। মির্জা আব্বাসকে কিন্তু গণধোলাই দিচ্ছে জনগণ মিলে। জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে, সেটাকে সমর্থন করেছে পিনাকি। অর্থাৎ জারজ মিল্টন যে ভাষা আমাকে বকা দিয়েছে, পিনাকি সমর্থন করেছে। আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের, একই গোত্রের। মিল্টন নাকি আছে একটা, কি নাম ওটার, জ্যাকব মিল্টন, সে গালিগালাজ করছে, সুরের বাচ্চা বলছে। এটা কোন এথিক্সে বলবেন? জার্নালিজমের, মিডিয়ার কোন এথিক্সে আপনারা বলবেন এটাকে, যেটা গ্রহণযোগ্য? আমি জানি এই কথাটা এখন আমাকে গালিগালাজ শুনতে হবে। আমরা যারা সৃজনশীলতার রাজনীতি করি, আমরা শুধু ভেঙে দিতে চাই না। মির্জা ফখরুল সৃজনশীলতার রাজনীতি করে, তার ভাই ফয়সাল আমিনকে দিয়ে ডিসি কে পোস্টিং করায়, আওয়ামী লীগের নেতা কর্মীদের বর্ডার পার করায়, 10 কোটি 20 কোটি 50 কোটি 100 কোটি টাকার বিনিময়ে আওয়ামী লীগের লোকজনদের দুর্নীতির টাকা তার বাড়িতে হেফাজত করে। উনি বলছেন জন্মের ঠিক নাই আব্বাস ভাই, দুনিয়া সব প্রাণী একই পদ্ধতিতে জন্মায়। আর একটা পদ্ধতি আছে টেস্ট টিউব বেবি, ওইখানে কেউ কাউরে না। তো ঠিক পদ্ধতি কোনটা মির্জা আব্বাস ভাই? আর আপনি কোন পদ্ধতিতে জন্মাইছেন? আর আপনি যে পদ্ধতিতে জন্মাইছেন সেটা যে ঠিক, এই সার্টিফিকেট আপনাদের কে দিছে? দর্শক, পিনাকি ভট্টাচার্যকে গালি দেওয়ার ফলশ্রুতিতে মির্জা আব্বাস ও মির্জা ফখরুলকে যে কোনো সময় বহিষ্কার করা হতে পারে। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। মির্জা ফখরুল সৃজনশীলতার রাজনীতি করে, তার ভাই ফয়সাল আমিনকে দিয়ে ডিসি কে পোস্টিং করায়, আওয়ামী লীগের নেতা কর্মীদের বর্ডার পার করায়, 10 কোটি 20 কোটি 50 কোটি 100 কোটি টাকার বিনিময়ে আওয়ামী লীগের লোকজনদের দুর্নীতির টাকা তার বাড়িতে হেফাজত করে। তো মির্জা আব্বাসকে উনি ডিফেন্ড করতে আসলেন, মির্জা আব্বাসকে উনি যথাযোগ্যভাবে ডিফেন্ড করলেন, কিন্তু একটা কাজ করেন নাই। আমি কেন মির্জা আব্বাসকে গালি দিয়েছি, কি প্রসঙ্গে দিয়েছি, এই সাবজেক্টটা কোনো মাথা ঘামান নাই। আমি যখন এই ধরনের মির্জা আব্বাস সম্পর্কে কথাবার্তা বলি, নিউ ইয়র্কে বাংলাদেশের পরিচিত মুখ খালেদ মহিউদ্দিন নামের এক সাংবাদিক, যাকে কিছুদিন আগে আমি গালিগালাজও করেছি, এই খালেদ মহিউদ্দিন মির্জা আব্বাসের একটা কথাকে কোট করেছে। মির্জা আব্বাস বলেছে, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন সংস্কার, কোন রিফর্ম আমরা মেনে নেব না। আমরা ক্ষমতায় যাওয়ার সাথে সাথে সমগ্র রিফর্ম আমরা ক্যান্সেল করে দেব। এখন কথা হচ্ছে, গত 53 বছরে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কোন প্রকার রিফর্ম করতে পারে নাই। বিএনপি 2 বার বা 3 বার সরকার গঠনের পরেও কোন প্রকার রিফর্ম করতে পারে নাই। কিভাবে রিফর্ম করবে, যেখানে মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ, ইকবাল টুকু, সামা ওবায়েদ, রুমিন ফারহানা, আমানুল্লাহ আমান, এসব সালাউদ্দিন, এদের মতো রক্তচোষা মির্জাফর যখন তাদের মধ্যে থাকে। অযোগ্য নেতৃত্ব যখন একটা দেশকে নেতৃত্ব দেয়, অসৎ নেতৃত্ব, নীতিহীন নেতৃত্ব যখন একটা দেশের নেতৃত্বে আসে এবং দেশের সর্বোচ্চ পজিশনে বসে দেশকে ভাগাড়ে পৌঁছে দেয়, ঠিক সেই মুহূর্তে টোকাই শ্রেণীর জন্ম হয় রাজনীতিতে। টোকাই শ্রেণীর জন্ম হয় একটা ব্যাংকের চেয়ারম্যান হতে, টোকাই শ্রেণীর জন্ম হয় ঢাকা মহানগরীর মেয়র হতে। এই টোকাই শ্রেণী আজকে 17 বছর বাংলাদেশ রুল করেছে, একটা দলের হয়ে রুল করেছে, বিহাইন্ড দ্য সিন রুল করেছে। আমরা সবাই জন্য নির্বিকার, আমরা যা সবাই নির্বিকার, এদেরকে নিয়ে আমরা কেউ কথা বলবো না। এদের দাঁত এত বড়, তারা যে কাউকে কামড় দিয়ে বসে। এবং আমাদের একটা ভদ্রতার মুখোশ আছে, ও একটু ভদ্রভাবে কথা বলেন, আপনার কথার ভিতরে ব্যবহারে বংশের পরিচয়, সো কাউকে কিছু বলা যাবে না। হাসিনা যদি হাজার হাজার মানুষকে খুন করে, তাকে খুনি বলা যাবে না। কোন রাজনীতিবিদের তকমা লাগিয়ে কোন লোক যদি 100 কোটি টাকার সম্পত্তি 2 টাকায় বিক্রি করে, তাকে ডাকাত বলা যাবে না। রেলওয়ে সম্পত্তি বাপের নামে লিখিয়ে যদি বাজার করে, তাকে
ভূমিদস্যু বলা যাবে না, একটা কালচার আমরা তৈরি করেছি। আমরা বলি যে খারাপকে খারাপ বলো, আমরা জুমার নামাজ পড়ার জন্য পাগল হয়ে যাই, রোজা রাখার জন্য পাগল হয়ে যাই, কিন্তু একটা খারাপকে খারাপ বলবো এটা বলা যাবে না। এটা যদি কেউ বলতে যায় তাহলে সে খারাপ, সে ভালো না, সে খারাপ বংশের, তার মুখ ভালো না, তার চরিত্র ভালো না। এটা আমাদের রাজনীতি। দর্শকবৃন্দ, এটাই আমাদের সামাজিক অর্জন, এটাই আমাদের দেশের অর্জন। আমাদের দেশের একটা মানুষ যখন শিক্ষিত হয়ে পৃথিবীতে অর্জন করে, সে আর দেশে ফিরে যেতে চায় না। কেন চায় না জানেন? আমাদের এই চরিত্রের জন্য, আমাদের এই সমাজ ব্যবস্থার জন্য। আমার দেশে লক্ষ লক্ষ গর্বিত ভাই রয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো। ওনার মতো এত সফলতা পান নাই, কিন্তু অনেক যোগ্যতা সম্পন্ন লোকজন বিদেশে আছে। এই টোকাই পেশাদের জন্য তারা দেশে যায় না। এই টোকাই পেশারা এমন ভাবে রাজনীতিতে, সমাজে, অফিস আদালতে এমন ভাবে জেকে বসেছে, ওখানে শিক্ষিত জনগোষ্ঠী কেউ ঢুকতে পারবে না। দর্শকবৃন্দ, আমরা সবাই বলেছি হাসিনা শেখ এবং ভারত গত 17 বছর বাংলাদেশকে চুষে খেয়েছে। আপনারা কি মনে করেন স্রেফ হাসিনা মাগি এবং আওয়ামী লীগ এরাই শুধু ভারত চুষে খেয়েছে? দর্শকবৃন্দ, না। আপনাদেরকে আমি একটা একটা করে কথা বলবো, একটু মনোযোগ দিয়ে যদি শুনেন। আমি 2013 কথা বলি। আপনাদের 5ই মে হেফাজতের ম্যাসাকারের কথা কি আপনাদের মনে আছে? এটার কথা কি আপনাদের মনে আছে? এই ম্যাসাকার আপনারা কি কখনো চিন্তা করেছেন এই ম্যাসাকারটা কি শুধু হাসিনা এবং বেনজির এবং জিয়াউল হাসান এদেরকে দিয়ে হয়েছে? আপনাদের কি মনে হয়েছে এই ম্যাসাকার? এটার জন্য দেশবাসী কান্না করে না? এই ম্যাসাকারটা বাংলাদেশে জঘন্যভাবে একটা ইম্প্যাক্ট করে না, যেটা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে? ওকে, আপনারা সবাই জানেন 5ই মে 2013 সালে বিএনপি জামাত আন্দোলনের ডাক দিয়েছিল। বেগম জিয়া মানসিকভাবে এতটাই তৈরি ছিলেন, উনি ওনার বিছনাপত্র সবকিছু একত্র করে উনি তৈরি হয়ে বসেছিলেন এই আন্দোলনে সরকার পতন করাবেন, এবং এই পতন করানোর পরে দেশের জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়, সো এন্ড সো ফোর্থ। কিন্তু আপনারা সবাই জানেন ওই সময় হাসিনা শেখ বেশ কয়েকজন লোকজনের সাথে দেখা করেছে, বেশ কয়েকজন, একজন এবং দুইজন না। যাদের সাথে দেখা করেছে হাসিনা শেখ বিএনপির বেশ কিছু নেতার সাথে দেখা করেছে। ওই সময় হাসিনা শেখের সাথে কে কে ছিল? পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার ছিল, বেনজির আহমেদ ছিল, জিয়াউল হাসান ছিল এবং মেজর জেনারেল আকবর হোসেন ছিল। আমি এদের পজিশন গুলো বলি। হাসান মাহমুদ খন্দকার ছিল পুলিশের আইজি। বেনজির আহমেদ ওই সময় হয়তো আমি যদি ভুল না করি র্যাব রান করত। জিয়াউল হাসান সে তখন র্যাবি ছিল, এবং মেজর জেনারেল আকবর হোসেন ছিল ডিজিএফআই ডিজি। হাসিনা শেখ যখন এই হেফাজতের এই মোকাবেলা করার জন্য এদেরকে নিয়ে মিটিং করে, তখন বিএনপির 4-5 জন লোক এদের সাথে ছিল। তাদের ভিতরে যারা সাথে ছিল, তাদের ভিতরে প্রথম ছিল সাদেক হোসেন খোকা। তাদের সাথে আরো একজন ছিল সুপরিচিত বাংলাদেশের লেংটি পড়া সোশ্যাল প্রস্টিটিউট মির্জা আব্বাস, এবং বিএনপির খুব বড় একজন ফাইন্যান্সার আব্দুল আউয়াল মিন্টু, এবং হেফাজতে ইসলামেরও একজন, আমি ওই নামটা এই মুহূর্তে দিলাম না। এদেরকে কেন ডেকেছিল? বিএনপি যখন ঢাকা মহানগরীতে
হরতাল করত, মিছিল করত, অবরোধ করত। বিএনপি নির্ভর করত সাদেক হোসেন খোকার উপরে, কারণ তার লাঠিয়াল বাহিনী ছিল, সিনেমা ব্ল্যাক করার লোকজন ছিল, ডান্ডাবাজি, রাহাজানি, চান্দাবাজি এদের লোকজন ছিল, পেশি শক্তি ছিল। এবং বেগম জিয়া নির্ভর করত মির্জা আব্বাস, মোসাদ্দেক হোসেন ফালুক এসব লোকজনদের উপরে নির্ভর করত, মোহাম্মদ সাল্লাম এদের উপরে নির্ভর করত। এবং পয়সা টয়সার দিক থেকে নির্ভর করত আবুল খায়ের লিটু। বা একজন মুসলমানের কথা একজন হিন্দু শুনতে পারবে না। একজন হিন্দু কোনো সমাবেশে বক্তব্য দিলে সেখানে কোনো মুসলমান যাবে না, মুসলমান কোনো বক্তব্য দিলে সেখানে কোনো হিন্দু যাবে না, হিন্দুকে মুসলমান বা মুসলমানকে হিন্দু ভোট দিতে পারবে না। কি ভয়ঙ্কর কথা! এই রাষ্ট্রে তাহলে থাকবে না। যখন একজন হিন্দু নাগরিক হিসেবে আপনি একজন মুসলমান নাগরিকের সাথে কোনোভাবেই এনগেজ হইতে পারবেন না, সেই সময় হিন্দু আর মুসলমান একসাথে রাষ্ট্র গড়ে একসাথে থাকতে পারে না। রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যেন দাঁড়াইতে না পারে, এটাই ভারতের আজন্ম চাওয়া। তারা সেই জন্যই ক্ষমতাবান করবে এমন মানুষদেরকে যারা মধ্যমেধার, যারা মনে করবে তাদের নিজের যেহেতু যোগ্যতা নাই, তাই ভারতের অনুগ্রহে আর 5 ক্ষমতা উপভোগ করি, সেই জন্য এই কচু খেতিদের খুঁজে পায়। এই জন্য ডাবল ড্রপ আউট পছন্দ। এই সিলসিলা অনেক পুরানা। মুজিবকে কেমনে খুঁজে বের করছিল সোহরাওয়ার্দীর বডিগার্ড? কলকাতায় পড়িছে না? তারা জানতো যে সে ফেলটুস ছাত্র, দামরা বিশ্ববিদ্যালয়ের গন্ডি পার হইতে পারে নাই। হাসিনা ও ঘষ্টায় ডিগ্রি পাস করেছে 6 বছরে। বুকের স্ট্যান্ড লাগানো বনজামাই কোটায় করা ওয়াকার সেনাপ্রধান, ওইও একই রকম, ওরও যোগ্যতা ছিল না সেনাপ্রধান হওয়ার। তাই খুঁজে বের করেছে ডাবল ড্রপ আউট অনুসন্ধানী কচু খেতিরে। আল জাজিরা মনে বেশি টাকা পয়সা দেয় না তাদের কর্মচারীদের উপরে ইনকামের জন্য। বাংলাদেশের আয়নাঘর বিশেষজ্ঞ মিলিটারি এজেন্সির আর ইন্ডিয়ার ভাড়া খাটতে হয় এদের, দুঃখজনক। যাই হোক, আয়াজার বেশি না দেই, কচু ক্ষেতের কচু আস্তে আস্তে আন্দাইতে হবে। এবার আসেন আজকের মূল আলাপে। ঈদের র্যালি হয়েছে এবার, সুলতানি আমলের ঐতিহ্য অনুসরণ করে র্যালিটা হয়েছে। এটা বাংলাদেশের ঈদের আনুষ্ঠানিকতা একটা নতুন সংযোজন, কিছুটা সমালোচনার জন্ম দিচ্ছে। বিভিন্ন মোটিভের ব্যবহার নিয়ে আমার সাথে ইজাজের বেশ কিছু আইডিয়ার এক্সচেঞ্জ হয়েছিল, কিন্তু এই পুরো প্রক্রিয়ার সাথে যুক্ত থাকা আমার পক্ষে সম্ভব হয় না। তাই যে সমস্ত প্রতিক্রিয়া আসছে তার আলোকে ভবিষ্যতের র্যালিগুলোকে, বিশেষ করে পয়লা বৈশাখের র্যালি সর্বাঙ্গ সুন্দর হবে বলে আশা করি। আমরা এই র্যালির ভুল ত্রুটিগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাই, মানে ঈদের র্যালি। আর একটা জিনিস মনে রাখবেন, কারা এই র্যালির জিনিস নিয়ে কারা আলোচনাটা তুলিছে? আওয়ামী লীগাররা। দেখেন ওদের কথায় নাইছেন না। আওয়ামী লীগাররা যেটি আলাপ তুলবে সেটার মধ্যে ঢুকবেনই না। আগে দেখবেন আওয়ামী লীগাররা কি করছে এটা নিয়ে, যেটা কবে তার উল্টা দিকে বসবেন, বুঝছেন? এবার আসেন পয়লা বৈশাখের শোভাযাত্রা নিয়ে। পয়লা বৈশাখ আমরা কিভাবে পালন করব? পয়লা বৈশাখ তো আওয়ামী ন্যারেটিভ প্রতিষ্ঠার জায়গা ছিল, চারুকলা তো আওয়ামী দুর্গ ছিল, ছায়ানটের সবকটা তো আওয়ামী বাকশালী অ্যাক্টিভিস্ট, সাপোর্টার না অ্যাক্টিভিস্ট। রমনার বটমূলে যে গান গায় সেটা কেয়ারফুলি সিলেক্টেড, যা আওয়ামী বয়ানকেই তুলে ধরে। আপনি শোভাযাত্রার থিম ধরে সেই সময় বাংলাদেশের পলিটিক্যাল স্ট্রাগলের গতিমুখ ধরতে পারবেন, এবং বাংলাদেশের প্রগতিবাদীরা কি পলিটিক্যাল স্ট্যান্ড নিচ্ছে সেটাও ধরতে পারবেন। 2012 সালে তাদের থিম ছিল রাজাকার মুক্ত বাংলাদেশ, মুক্তিযুদ্ধের অনিঃশেষ। তখন চলতেছে পুরা দামে জামাত নেতাদের ফাঁসি দেওয়ার প্রস্তুতি। 2014 সাল ফাঁকা মাঠে গোলের নির্বাচন করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগারদের মনে ভয় শঙ্কা, টিকবে তো সরকার। তারা থিম নিল উদ্ধত করো, জাগ্রত করো, নির্ভয় করো হয়ে। সবচেয়ে ইন্টারেস্টিং 2021 সালের থিম। তখন সারা দুনিয়ায় র্যাবের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রচারণা, স্যাংশন আসতে পারে এটাও র্যাব জানে। তারা থিম নিল কালো ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। পয়লা বৈশাখের শোভাযাত্রার নাম করা হয় মঙ্গল শোভাযাত্রা। কলকাতার আনন্দবাজার নিউজ করতো ঢাকার পয়লা যেন কলকাতার দুর্গাপূজার অষ্টমীর এক ডালিয়া। এইটাই ছিল কলকাতার জমিদার হিন্দুর পূর্ব বাংলার জয়। সে কালচারালি বাংলাদেশকে জয় করলো মঙ্গল শোভাযাত্রা দিয়ে। আর কি হইতো? ইসলামকে ডেমোনাইজ করা হইতো, দাড়ি টুপি পরা ফিগার বানায় তারা ডেমোনাইজ করার দানবায়ন করা হইতো, আর আওয়ামী ন্যারেটিভের প্রচার করা হইতো। আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি, আসেন দেখি। এইটা মঙ্গল শোভাযাত্রা, ভালো করে দেখেন। কি কি দেখতেছেন? নৌকা চলতেছে, তাই না? হাসি খুশি কিছু মানুষ নৌকাটা চালাইতেছে, তাই না? আর পিছে থেকে এক রাক্ষস তারে খাইতে আসতেছে। এই রাক্ষস মোটিভ শোভাযাত্রায় বারে বারে ব্যবহার করা হয়। সে মোটিভটা কি এটা আরো স্পষ্ট করিয়া দেখেন পরের ছবিতে। এইটারে চারু করায় তারা বলেন মৌলবাদী শক্তি। তাই কালো গায়ের রং, শরীরে চাপাতি, পিস্তল আঁকা, মুখে দাড়ি টুপি দৃশ্যমান। এইটা দেওয়া ভালো নাকি খারাপ সে আলাপে যাইতেছি না, আমি একটা ভিন্ন আলাপ তুলতেছি। তাহলে মঙ্গল শোভাযাত্রার এই মোটিভ নির্বাচন এবং প্রদর্শনের পিছনে একটা সুনির্দিষ্ট রাজনৈতিক চিন্তা আছে। এই চিন্তা চারুকলা লুকায় না। তারা বলে না যে কোন মোটিভ দিয়ে কি বুঝাইতে চাইতেছে, যদিও নৌকার পিছনে রাক্ষস দেখায় কইবে না যে এই নৌকা হইতেছে আওয়ামী লীগের, রাক্ষস হইতেছে জামাত বিএনপি, কিন্তু মানুষ যা বুঝার বুঝে নেবে।
তাহলে মঙ্গল শোভাযাত্রা একটা পলিটিক্যাল প্রজেক্ট। এই পলিটিক্যাল প্রজেক্ট তো সার্বজনীন হতে পারে না। আপনার পলিটিক্যাল প্রজেক্ট তো আপনি সবাই মানতে বাধ্য করতে পারেন না। আপনার রাজনীতি তো সবাই করে না। এটা সোশ্যাল ইভেন্টও হইতে পারে না। সোশ্যাল ইভেন্ট হইতে হলে সমাজ বানানোর নিয়ম মানতে হবে। সমাজ বানানোর সময় আমরা তো আমার মতের বিরুদ্ধে যে, আমার মতো নয় যে, তারে নিয়েও আমরা সমাজ গড়ি। সমাজ তো বিভাজন তৈরি করে না, সমাজ ঐক্য করে। সেই ঐক্য করার কাজ তো আপনি মঙ্গল শোভাযাত্রা দিয়ে করতেছেন না। একজন মৌলবাদী হইলে কি তারে আপনি সমাজে রাখবেন না? আপনি আসলে এই শোভাযাত্রা দিয়ে আপনার হাই মরাল পজিশন প্রজেক্ট করতেছেন, তবে আপনার পলিটিক্যাল অপোনেন্ট দানব বা রাক্ষস হিসেবে দেখাইতেছেন। যে রাক্ষসের নির্মূল না করলে আপনার রূপকথা সার্থক হয় না। তাইলে এতদিন ধরে চালু করা কি করছে এই নির্মূলের রাজনীতির কালচারাল গ্রাউন্ড তৈরি করছে, ফ্যাসিস্ট শাসনের বৈধতা তৈরির কাজে। এটা কেমনে মহান কাজ হইল, এটা কেমনে আমার ঐতিহ্য হইল। এবার আরেকটা দেখেন, এতদিন তো ওনারা খালি বেনে দুলে গাইছেন, তাপস্য নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাউ উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, অগ্নি স্থানে সূচি হোক ধরা। যা কিছু পুরাতন, যা কিছু জীর্ণ, সেটা আমাদের স্মৃতি, সেটা আমাদের ইতিহাস, তাই না? সেটা আমাদের আজকে আমরা হয়ে ওঠার ইতিহাস। এই পুরানোটা আমরা ভাষায় দিতে পারি না, মুমূর্ষরে আমরা উড়াই দিতে পারি না, তারে রক্ষা করা আমাদের কর্তব্য। এই ধরা বা পৃথিবী অসুচি না, অপবিত্র না যে তারে আগুনে পুড়ে পবিত্র বা সূচি করাইতে হবে। আগুনে দিয়ে পুড়ায় সূচি করার ধারণা অগ্নি উপাসকদের ধারণা। এটা ওয়ার অন টেররের প্রজেক্ট, আদার বা অপরের বোমা মেরা নির্মূল করার প্রজেক্ট। আপনার দুনিয়ারে অপবিত্র বা অসুচি করে রাখছে, আপনি তাদের জ্বালায়া পুড়াইয়া দিয়ে পবিত্র করবেন। এইবারে সেই গানটার এই মোটিভ বানাইছে। তাই ওদের মূল মোটিভ চক্ষু বড় বড় করে ভয় দেখানি, জল জ্বলে সূর্য। আর যাই হোক, বুদ্ধি হ্যাজ, হাতে তো কার্পেট বোমা নিয়ে শোভাযাত্রা করা যায় না, তাই ওইটা করিছে। এইটারে ইউনেস্কো হেরিটেজের মর্যাদা দিচ্ছে। ইউনেস্কোর ঢাকা অফিসে বসতো সব ইন্ডিয়ান মাল, এখনো মনে হয় বসে। এরাই এই আকামটা করেছে। আসেন এবার হেরিটেজ নিয়ে দেখি। ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য বলে ঘোষণা করেছে। এটা দেখার পর আমার মনে যে প্রশ্ন প্রবলভাবে ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে ঐতিহ্য বলতে ইউনেস্কো কি বুঝে, আর কোন কোন বৈশিষ্ট্য থাকলে কিছু ঐতিহ্য হয়ে ওঠে। বাংলায় ঐতিহ্য বলতে যা বোঝায় সেটা থাকতে হয় ইতিহাস এবং পরম্পরা। এবং বাংলা ভাষায় ঐতিহ্য মানে ইতিহাস, পরম্পরাগত কথা অথবা পরম্পরাগত উপদেশ বাক্যকে বোঝায়। জ্ঞানেন্দ্র মোহন দাসের বাংলা অভিধানের পৃষ্ঠা 298 দেখেন কি লেখা আছে, দেখেন তো এডিটর সাহেব, দেখেছেন? ইংরেজিতে হেরিটেজ বলতে বোঝায়, বাংলা ঐতিহ্য বলতে তা বোঝায় না। ঐতিহ্য শব্দটা হেরিটেজের ভুল বাংলা। যাই হোক, ইউনেস্কো ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অর্থে মঙ্গল শোভাযাত্রাকে হেরিটেজ ঘোষণা করছে। ইউনেস্কোর ওয়েবসাইট মতে ইনটেনজিবল কালচারাল হেরিটেজ মানে হচ্ছে সেই সমস্ত বিষয় যা ওরাল ট্র্যাডিশন, পারফর্মিং আর্টস অথবা রিচুয়াল। সেই অর্থে এই মঙ্গল শোভাযাত্রা ওরাল ট্র্যাডিশন তো না, পারফর্মিং আর্টও না, এটা তাহলে একটা রিচুয়াল। মঙ্গল শোভাযাত্রা অবশ্যই একটা সেকুলার রিচুয়াল। ইউনেস্কো রিচুয়াল স্বীকৃতি পাওয়াতে বঙ্গীয় সেকুলারদের অভিনন্দন জানাতে পারেন, কিন্তু আমরা এটা গ্রহণ করি না। এই রিচুয়াল আমরা কেন মানবো না। এটা আগে ছিল আনন্দ শোভাযাত্রা, এটা থাকবে। মঙ্গল শোভাযাত্রা চলবে না, পিরিয়ড। চারুকলা এটা নিয়ে গ্যাঞ্জাম করছে, আমরা চারুকলার এই মাস্তানি সহ্য করবো কি? চারুকলা আওয়ামী বাকশালী উৎপাদন কারখানা। বাংলাদেশে ইন্ডিয়ার লাইসপেন্সারি করা ছাড়া এদের আর কোনো অ্যাচিভমেন্ট নাই। কুকি জিনের নাথান বোম চারুকলার ছাত্র ছিল, আবার হাসিনারে মা ডাকা চঞ্চল চৌধুরী চারুকলার ছাত্র। এই যে এত বড় বিপ্লব হইল, এত ছাত্র জনতা জীবন দিল, সারা দেশ গ্রাফিতিতে ভরে গেল, চারুকলার কোনো কন্ট্রিবিউশন আছে, অংশগ্রহণ আছে? নাই। এই চারুকলাকে কেন আনন্দ শোভাযাত্রার মাতব্বরি করতে দেব? পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা শুরু হয়েছিল ক্ষমতার বাইরে থেকে। হাসিনা এটারে ক্ষমতার অংশ বানাইছিল। এইটা ক্ষমতার বাইরে থাকাই ভালো। এই কাজটা করতে হবে ক্ষমতার বাইরে থেকেই। এইখানে সরকারের সংশ্লিষ্টতা যত কম থাকে তত ভালো। এটা আয়োজন করুক বিপ্লবী ছাত্র জনতা, আবার একটা ঐক্য তৈরি হোক। গ্রাফিতি শিল্পরা আসুক, তারা আঁকুক, তারা গ্রাফিতি আঁকুক নতুন বাংলাদেশের। এইবার শোভাযাত্রা কেমন হবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে আমাদের হইতে হবে ইনোভেটিভ, আউট অফ দ্য বক্স। আসেন সেটা আমরা ভাইবা দেখি। এই শোভাযাত্রা নিয়ে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিরোধের জায়গাটা বুঝতে হবে। কোনো প্রাণীর মোটিভ বানায় সেটারে সেলিব্রেট করাটা মাইনে নিতে পারে না ওনারা। আমি মনে করি ওনাদের এই আপত্তিটা ভ্যালিড। তাইলে আমরা কিভাবে এই শোভাযাত্রা করব? এই শোভাযাত্রা হবে ডিজনি প্যারেডের মতো এইরকম। এই শোভাযাত্রার শুরুতে থাকবে বাংলা সনের প্রবর্তক আমির শাহ ফতেউল্লাহ সিরাজির নাম এবং প্ল্যাকার্ড নিয়ে একটা দল। তারা দরকার হলে নানা ধরনের পারফরমেন্স করবে। তারপরে সকল সাধকের নামে দল, শাহ মখদুম, শাহ পরান, শাহ জালালের নাম নিয়ে দলগুলা মার্চ করবে একের পর এক। এরপর আসবে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির সপ্তদশ অশ্বারোহীর দল, যারা বাংলা বিজয় করছিল, টকবক করে ঘোড়ায় চাইপা। সারদা একাডেমির ঘোড়া আরাম থাকবি, এইটা সাহেব না ঘোড়ার সাউন্ড দেয়। এই শোভাযাত্রা শেষ হইলে হামাক দিয়েন ঘোড়াগুলা, কিছু জাউরাদের ঘোড়া দিয়ে। গিয়াসউদ্দিন তোগলকের পথ ধরে আসবে সিরাজউদ্দৌলা, মোহনলাল, মীর মদন।
আসবে পলাশির যুদ্ধ, তিতুমির, ইসাখা, বারো ভুইয়া, সৈয়দ আহমেদ বেরেলভি, পাকিস্তান সৃষ্টি, ভাষা আন্দোলন, ৭১-এর বীরশ্রেষ্ঠরা, ১৯৯০-এর আইকনিক নূর হোসেন, বুকে পিঠে স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক লেখা, ৫ই মের গণহত্যা, নিরাপদ সড়ক আন্দোলন, এরপর সর্বশেষ ২০২৪-এর শহীদেরা আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, আনাস, রিয়াগোপ, মুগ্ধ সহ হাজার হাজার শহীদের ছবি নিয়ে যাত্রা। সবার নাম থাকবে সেখানে, সম্ভব হলে আহতদের এই শোভাযাত্রায় নিয়ে আসা হবে, সর্বোচ্চ সম্মান দেয়া। ব্যয়কুল আইলে শোভাযাত্রা শেষ হবে জিয়াফত দেয়া, সামাজিক জিয়াফত দেয়া। শোভাযাত্রা শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ থেকে, শেষ হবে বাইতুল মোকাররমে। বাংলাদেশ ভেঙ্গে আসবে এই ইতিহাসের উৎসমুখে ফিরে যাওয়ার মহাযাত্রায়। পয়লা বৈশাখ কেবল বাংলা নববর্ষের সূচনা না, এটা আমাদের জাতির চেতনা, ঐতিহ্য এবং সংস্কৃতির মিলন মেলা। ইতিহাসের কঠিন প্রেক্ষাপটে দাঁড়ায় যখন আমাদের সংস্কৃতিকে বিকৃত করার অপচেষ্টা করা হয়, তখন পয়লা বৈশাখের শোভাযাত্রা আমাদের নতুন করে আত্মপরিচয় খুঁজে নিতে শেখায়। এই শোভাযাত্রা কেবল আনন্দের উৎসব না, এটা মুক্তির বার্তা, ঐক্যের প্রতীক এবং সামাজিক বৈচিত্র্যের উদযাপন। এটি আমাদের স্বাধীনতার চেতনা আর স্বকীয়তা বজায় রাখার সংগ্রামের প্রেরণা যোগাবে। পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা যেন ক্ষমতার হাতিয়ার না হইয়া সাধারণ মানুষের সংস্কৃতির প্রতিচ্ছবি হয়। এটা হবে এমন এক উদযাপন যা বাংলাদেশের প্রকৃত ইতিহাস আর বীরত্বের কাহিনী তুলে ধরে। বৈশাখের বর্ণিল দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।